প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আজকে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 16 অর্থাৎ 16তম অধ্যায়ের যে একটা বিশেষ চ্যাপ্টার রয়েছে, ইউনিট রয়েছে গ্রাফিতি। এই বিষয়টি তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব এবং আমার কেন যেন মনে হয় যে এই গ্রাফিতি চ্যাপ্টারটি তোমাদের কাছে অনেকের কাছেই হয়তো কঠিন মনে হতে পারে। তো আমি যেভাবে আজকে আলোচনা করব, সকল কঠিন শব্দগুলো একেবারে ভেঙে ভেঙে অর্থ করে তোমাদের সাথে সম্পূর্ণ চ্যাপ্টারটি আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমাদের এই ইউনিটে শুরুতে যে ছবিটি দেখতে পাবে সেটা হচ্ছে এরকম গ্রাফিতি লেখা একটা চিত্র দেখতে পাবে, যেখানে লেখা আছে যে হামার বেটাক মারলু খেনে। এটা একটা আঞ্চলিক ভাষা, অবশ্যই তোমরা বুঝতে পারছো। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া একটি বিপ্লব কে কেন্দ্র করে এই অধ্যায়টি, ইউনিটটি গঠন করা হয়েছে, মানে ডিজাইন করা হয়েছে। তো সেক্ষেত্রে এই ছবিটির নিচে যে লেখাটি রয়েছে, হোয়াই ডিড ইউ কিল মাই সান, আমার বেটাক মারলু কেন, এই আঞ্চলিক ভাষাটার ইংরেজি হচ্ছে এটা, মানে আমার পুত্রকে কেন মারলে। গ্রাফিতি অন আ ঢাকা মেট্রো রেল পিলার নিয়ার মিরপুর 10 সার্কেল। হ্যাঁ, মিরপুর 10 সার্কেলের কাছাকাছি, মিরপুর 10-এর কাছাকাছি একটা মেট্রো রেলের পিলারে এই লেখাটি রয়েছে। এই লেখাটি যদি তোমরা ভালোভাবে দেখো, দেখবে যে এটা কিন্তু কোনো ডিজাইন করে বা সময় নিয়ে সকলের সামনে একেবারে পরিকল্পিতভাবে অনেক দীর্ঘ সময় নিয়ে এটি করা হয়নি। অর্থাৎ কোনো বিশেষ কোনো আন্দোলন বা কোনো কিছু গোপনে প্রকাশ করার জন্য, মানুষের অনুভূতি গোপনে প্রকাশ করার জন্য বিভিন্ন সময় এরকম গ্রাফিতি বাংলাদেশে করা হয়েছে। তো গ্রাফিতি এবং নর্মাল যে ওয়াল আর্ট অর্থাৎ দেয়ালে যে আর্ট করা হয়, এই দুটির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্যই হচ্ছে এটা। গ্রাফিতি অনেক ভয় নিয়ে অথবা গোপনে করা হয়, আর ওয়াল আর্ট যেটা, এটা করা হয় সকলের সামনে সুন্দরভাবে সময় নিয়ে করা হয়। তো এই সম্পর্কে এই প্যাসেজটির ভিতরে বর্ণনা করা হয়েছে, আমরা দেখব। লার্নিং আউটকামস অর্থাৎ শিক্ষণফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায়টি আমরা অধ্যয়ন করার পরে, উই উইল এবল, আমরা সক্ষম হব, টু ডিসক্রাইব, ব্যাখ্যা করতে সক্ষম হব। ডিসক্রাইব অর্থ ব্যাখ্যা করা, তোমরা দেখতেই পাচ্ছ। দ্য ফাংশন অফ গ্রাফিতি, গ্রাফিতির যে ফাংশন, কর্মকাণ্ড, কার্যাবলী, এগুলো আমরা ব্যাখ্যা করতে সক্ষম হব বা বর্ণনা করতে সক্ষম হব। ডিউরিং পিপলস মুভমেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশে মানুষের আন্দোলনের সময় যে গ্রাফিতি, এই গ্রাফিতির কাজ আমরা ব্যাখ্যা করতে সক্ষম হব। রিকগনাইজ অর্থ চিনতে পারা, এটা ভার্ব, আমরা চিনতে সক্ষম হব। এই দেখো, উই উইল বি এবল, এরপরে কিন্তু ডেসক্রাইব আসছে, উই উইল বি এবল টু রিকগনাইজ, এগুলো চলে এসেছে এটার পরে। দ্য গ্রাফিতি অ্যাজ এ ফর্ম অফ আর্ট, শিল্পের একটি রূপ হিসেবে আমরা গ্রাফিতিকে চিনতে পারবো, চিনতে সক্ষম হব। রিডিফাইন, পুনঃসংজ্ঞায়িত করতে সক্ষম হব। উইল বি, উই উইল বি এবল টু রিডিফাইন, আমরা পুনঃসংজ্ঞায়িত করতে সক্ষম হব। আওয়ার রেসপন্সিবিলিটিস, আমাদের দায়িত্বসমূহ, অ্যাজ সিটিজেন্স, নাগরিক হিসেবে আমাদের দায়িত্বসমূহ আমরা পুনঃসংজ্ঞায়িত করতে সক্ষম হব। তো এই অধ্যায়টি একেবারে শুরুতেই লেখা আছে, দেখবে তোমাদের টেক্সট বইটি খুলে দেখতে পাবে। ডিস্টার্বিং দ্য কমফোর্টেবল, অর্থাৎ ডিস্টার্বিং দ্য কমফোর্টেবল, কমফোর্টিং দ্য ডিস্টার্বড, এর অর্থ হচ্ছে, দেখো, দ্য কমফোর্টেবল, আমরা জানি অ্যাডজেক্টিভের বাম পাশে যদি দি ব্যবহার করা হয় তার সেটা প্লুরাল হয়ে যায়। দি কমফোর্টেবল অর্থ হচ্ছে আয়েশিরা, আরামভোগীরা, আরামভোগীদেরকে ডিস্টার্ব করা অর্থাৎ তাদের কিছুটা সমস্যা করা। কমফোর্টিং দ্য ডিস্টার্বড অর্থ হচ্ছে যারা সমস্যাগ্রস্ত রয়েছে তারা, এটাও প্লুরাল। সমস্যাগ্রস্তদেরকে আরাম দেওয়া, হ্যাঁ, কমফোর্ট অর্থ স্বস্তি দেওয়া। তাহলে আরামভোগীদেরকে সমস্যাগ্রস্ত করা বা তাদেরকে কিছুটা সমস্যায় ফেলা, সমস্যাগ্রস্তদেরকে আরাম দেওয়া, একই কথা। মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যারা খুব বেশি আরাম ভোগ করছে, তারা যখন তাদেরকে কিছুটা কষ্ট দেওয়া হবে
আর তাদেরকে কষ্ট দিলেই কেবলমাত্র যারা সমস্যাগ্রস্ত আছে, ডিস্টার্ব, তারা কিছুটা আরাম পাবে, এরকম একটা কথা বলা হয়েছে। আর্ট শুড কমফোর্ট, শিল্পের উচিত স্বস্তি দেওয়া দ্য ডিস্টার্বড, অর্থাৎ সমস্যাগ্রস্তদেরকে স্বস্তি দেওয়া উচিত। অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল, এখানে কিন্তু কমফোর্ট হচ্ছে ভার্ব, আর এখানে ডিস্টার্ব এটা হচ্ছে ভার্ব। তাহলে শিল্পের উচিত হচ্ছে সমস্যাগ্রস্তদেরকে স্বস্তি দেওয়া এবং আরামভোগীদেরকে বা আয়েশীদেরকে ডিস্টার্ব করা, সমস্যাগ্রস্ত করা হচ্ছে শিল্পের উচিত। রাইটস দ্য সিউডোনিমাস বেনামি স্ট্রিট আর্টিস্ট বাঙ্কি, এই বেনামি অর্থাৎ ছদ্মনামে যে স্ট্রিট আর্টিস্ট ছিলেন তার নাম ছিল বাংসি। এই বাংসি উনি হচ্ছেন ইংল্যান্ড ভিত্তিক একজন স্ট্রিট আর্টিস্ট, উনি সেখানে লিখতেন। তার আসলে পুরোপুরি তার সম্পর্কে খুব একটা বেশি কিছু জানা যায়নি, যেহেতু গোপনে তিনি রাস্তায় বিভিন্ন ওয়ালে, কোনো ভবনের ওয়ালে তিনি পেইন্ট করে কোনো কিছু দ্রুত একে একে চলে যেতেন, যে কারণে তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে উনি হচ্ছে ইংল্যান্ড ভিত্তিক। আ সেন্টিমেন্ট, একটা অনুভূতি, দ্যাট এনক্যাপসুলেটস, যা আটকিয়ে ফেলে দ্য স্পিরিট অফ গ্রাফিতিস ডেফিয়েন্স, গ্রাফিতির অবাধ্যতার স্পিরিট, স্পৃহাকে আটকে দেয় এই সেন্টিমেন্ট। হ্যাঁ, যে সেন্টিমেন্টের কথা এখানে বলা হয়েছে। তো এই কথাটা বলেছে কে? রাইটস, এই যে কথাটা এটা কিন্তু লিখেছে কে? এই যে বাঙ্কিস, উনি এই কথাটা মূলত বলেছেন। এই কারণে এখানে কোটেশনের ভিতরে রাখা হয়েছে, মানে ইনভার্টেড কমার ভিতরে এই কথাটাকে রাখা হয়েছে। অন 17 জুলাই 2024, 2024 সালের 17 জুলাই, আবু সাইদ, অ্যান আনআর্মড, বেসামরিক, অর্গানাইজার, সংগঠক, অফ দ্য স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্র আন্দোলন এর, মুভমেন্ট অর্থ আন্দোলন, ফর কোটা রিফর্ম, কোটা রিফর্ম অর্থ হচ্ছে কোটা সংস্কার। বাংলাদেশে তোমরা জানো যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোটা, বিভিন্ন সময় তোমরা কোটার কথা জানো, মানে সংরক্ষিত কিছু সিট থাকে, কিছু কাজ বা চাকরি থাকে মানুষের জন্য, সেটাই হচ্ছে কোটা রিফর্ম, মানে কোটা। এই কোটাকে রিফর্ম, সংস্কারের জন্য যে আন্দোলন সংগঠক, বেসামরিক, উনি সামরিক না, অ্যাট বেগম রোকেয়া ইউনিভার্সিটি ইন রংপুর, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, ওয়াজ শট, তাকে গুলি করা হয়েছিল। শুট অর্থ গুলি করা, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ করা। অ্যান্ড কিল্ড, এবং হত্যা করা হয়েছিল বাই পুলিশ, পুলিশের দ্বারা। অ্যাজ, যেহেতু, হি স্টুড উইথ হিজ আর্মস স্ট্রেচড আউট, যেহেতু সে দাঁড়িয়েছিল তার বাহু প্রসারিত করে, আর্ম অর্থ বাহু, স্ট্রেচড আউট অর্থ হচ্ছে প্রসারিত করে, যেহেতু সে তার বাহু প্রসারিত করে দাঁড়িয়েছিল তাই তাকে গুলি করা হয়েছিল। লিভিং হিজ মাদার, তার মাকে ত্যাগ করে, মনোয়ারা বেগম, তার মায়ের নাম কি? মনোয়ারা বেগম। শেল শকড, তার মা কি হয়েছিল? বা ক্রুদ্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড ক্রাইং, এবং কান্না করছিল। মাই সান অনলি ওয়ান্টেড আ জব, আমার পুত্র কেবলমাত্র একটি চাকরি চেয়েছিল। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ হিম আ জব, যদি তোমরা তাকে একটি চাকরি দিতে না চাও, দেন ডোন্ট, তাহলে দিতে না। বাট হোয়াই ডিড ইউ কিল হিম, কিন্তু তাকে মারলে কেন, তাকে কেন হত্যা করলে? সিন্স দ্য 1960s, 1960 সাল থেকে, গ্রাফিতি ইন বাংলাদেশ হ্যাজ সার্ভড অ্যাজ আ পাওয়ারফুল ভয়েস ফর রেসিস্ট্যান্স, অর্থাৎ প্রতিরোধের শক্তিশালী ভয়েস হিসেবে বাংলাদেশে গ্রাফিতি হ্যাজ সার্ভড, কাজ করে আসছে। হ্যাঁ, যেহেতু সিন্স আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সবচেয়ে ভালো হতো, সেটা হয় না, অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা করা যায়। ইন 1966, 1966 সালে, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, ছাত্র কর্মীরা, স্প্রে পেইন্টেড, এরা স্প্রে দিয়ে পেইন্টেড, স্প্রে পেইন্টেড স্লোগানস লাইক, যেমন স্প্রে দিয়ে পেইন্ট করা স্লোগান, সে স্লোগান কি ছিল? ডাউন উইথ আইয়ুব খান, আইয়ুব খান নিপাত যাক, আইয়ুব খানের পতন ঘটুক। হ্যাঁ, অন ওয়ালস, এটা তারা ওয়ালে লিখেছিল। ইউজিং গ্রাফিতি অ্যাজ আ কভার্ট মিনস,
কভার্ট অর্থ গুপ্ত, মিন্স অর্থ মাধ্যম। গ্রাফিতি ব্যবহার করে তারা এই কাজটি করেছিল। অ্যাজ অর্থ হিসেবে এ কভার্ড মিন্স একটা গুপ্ত মাধ্যম অফ প্রোটেস্ট, প্রতিবাদের একটি গুপ্ত বা গোপন মাধ্যম হিসেবে তারা ব্যবহার করেছিল গ্রাফিতি। আমরা আগেই বলেছি যে গ্রাফিতি যে সবার সামনে একেবারে অনেক সময় নিয়ে এই আর্ট করা হয় এমন না। যারা শুধুমাত্র এরকম গোপনে আন্দোলন করতে চায় তারাই শুধুমাত্র গ্রাফিতি ব্যবহার করে। দ্রুত এই কাজটি করে তারা আবার সেখান থেকে সরে পড়ে, যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখে না পড়ে বা বিপক্ষ কারো চোখে না পড়ে। এগেনস্ট আ রিপ্রেসিভ রেজিম, এগেনস্ট অর্থ বিরুদ্ধে, এ রিপ্রেসিভ রেজিম অর্থ দমনমূলক শাসনের বিরুদ্ধে। হোয়েন মিলিটারি ফোর্সেস, যখন মিলিটারি ফোর্সেস অর্থাৎ সেনাবাহিনী অ্যাপ্রোচড অগ্রসর হতো, দে শাউটেড তারা চিৎকার করত, চিকা চিকা তারা চিকা চিকা বলে চিৎকার করত। আমরা আঞ্চলিক বা স্থানীয় ভাষায় যে চিকাকে বলে থাকি ছুচো, আমাদের এলাকার ভাষায় বলা হয় এটাকে সুস্কা, কিন্তু এটা মূলত ছুচো। দে শাউটেড চিকা চিকা। আ ওয়ার্ড মিনিং মোল, এই যে একটি ওয়ার্ড, এর অর্থ হচ্ছে মোল। মোল অর্থ আচিল, আবার মোল অর্থ মাসরাটো হয়, যেটা হচ্ছে মুশিক, ছোট ইঁদুর বা সুসু জাতীয় এরকম। মানে ওই আর্মি সদস্যদেরকে তারা এই আচিল মানে মাসরাট মুশিক বলে তারা অভিহিত করেছে। প্রেটেন্ডিং এই ভান করতো, দে ওয়ার কিলিং রোডেন্টস টু ডিসগাইজ, তারা ছদ্মবেশ ধারণ করে এই ভান করতো দেয়ার অ্যাকশন, তারা যে কাজটি করতো এই কাজের ছদ্মবেশ ধারণ করতে তারা চিকা চিকা বলতো। হ্যাঁ, চিকা চিকা বলে তারা আর্মি সদস্যদেরকে অনেকটা বোকা বানানোর চেষ্টা করত। দিস গেরিলা টেকটিক, এই যে গেরিলা টেকটিক, গেরিলা টেকটিকটা আসলে কি? গেরিলা হচ্ছে যেটা, যেমন আমরা 1971 সালে দেখেছি মুক্তিযোদ্ধারা কি করত, গোপন জায়গা থেকে এসে শত্রুদেরকে আক্রমণ করে আবার লুকিয়ে যেত, কোথাও পালিয়ে যেত, তাদেরকে দেখা যেত না, ডিসঅ্যাপিয়ার হয়ে যেত। এটাই হচ্ছে গেরিলা টেকটিক। এই গেরিলা কৌশল মার্কড দ্য বিগিনিং অফ গ্রাফিতি, গ্রাফিতির শুরুটাকে চিহ্নিত করেছিল বা শুরু করে দিয়েছিল এই গেরিলা টেকটিক। অ্যাজ আ টুল অফ ডিসেন্ট, বিরোধিতার একটি মাধ্যম হিসেবে। অ্যাজ অর্থ হিসেবে, টুল এখানে মাধ্যম, ডিসেন্ট অর্থ বিরোধিতা, ইন বাংলাদেশে। অ্যান্ড এবং ইট প্লেড আ ক্রুশিয়াল রোল, এবং এটা একটা কঠোর ভূমিকা পালন করেছিল ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এটি একটি দারুণ ভূমিকা পালন করেছিল। নূর হুসাইন উইথ দ্য ওয়ার্ডস, এটা তোমরা বই দেখবে যে এটা লেখা আছে, এভাবে ইটালিক করে লেখা আছে। এটা মূলত মূল পাঠ্য না, এটা হচ্ছে একটু কিছুটা তথ্য দেওয়া আছে। ডাউন উইথ অটোক্রেসি, স্বৈরাচার নিপাত নিয়ে একটা তথ্য, গ্রাফিতির একটু তথ্য এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, তোমাদের টেক্সট বইও আছে, আমি সেখান থেকে এটা তুলে নেওয়া অবশ্য। নূর হোসাইন উইথ দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ড লিখে, এই ওয়ার্ডগুলো কথাটি লিখে, ডাউন উইথ অটোক্রেসি, স্বৈরাচার নিপাত যাক, নিপাত বানানটা লক্ষ্য করো, এই নিপাত, স্বৈরাচার নিপাত যাক। হাউএভার, যাই হোক, দ্য বাংলা স্পেলিং ফর নিপাত ইজ নিপাত, বাংলা স্পেলিং এখানে ভুল আছে, তখন যেটা লেখা হয়েছিল স্বৈরাচার নিপাত যাক, ফর নিপাত ইজ নিপাত, দ্য মিস স্পেলিং, অর্থাৎ নয়রশ্মি, এটা হচ্ছে ভুল বানান, মূলত বানানটা হবে নয় দীর্ঘি দিয়ে, তারা ভুল স্পেলিং করেছিল, ইচ্ছা করেই হয়তো এটা করা হয়েছিল। আন্ডারস্কোরিং র স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ততা, অফ সাচ এক্সপ্রেশনস, এরকম কিছু অভিব্যক্তি, এটাকে সহজে প্রকাশ করতে, বা এটা সাধারণ মানুষের ভাষা, হ্যাঁ, সাধারণ মানুষের চাওয়া, এটা হয়তো প্রকাশ করার জন্য বানানটা ইচ্ছা করেই নয়রশ্মি দিয়ে ভুল করে লেখা হয়েছিল, যাতে বোঝা যায় যে না, সাধারণ মানুষের, শুধু এলিট শ্রেণী তা না, সব মানুষ, সাধারণ মানুষই চাচ্ছে স্বৈরাচার নিপাত চাচ্ছে, এটা লেখার জন্যই বানানটি ভুল করা হয়েছিল। বোল্ডলি পেইন্টেড, এটা বোল্ড করে পেইন্ট করা ছিল, ইন ব্রাইট হোয়াইট অন হিজ বেয়ার চেস্ট, অর্থাৎ নূর হোসাইনের বডির উপরে, বুকের উপরে লেখা ছিল বোল্ড করে সাদা
উজ্জ্বল সাদা রং দিয়ে এটা লেখা হয়েছিল। ওয়াজ ফটোগ্রাফড বাই দিনু আলম অন 10 নভেম্বর 1987। 1987 সালে 10 নভেম্বরে দিনু আলমের দ্বারা এই ছবিটি তোলা হয়েছিল। নূর হোসেনের যে ছবিটি আমরা একটু আগে এখানে দেখেছিলাম, এই যে এই ছবিটির কথা বলা হয়েছে, এই ছবিটি তোলা হয়েছিল। নিপাত এখানে কিন্তু 9 দীর্ঘি দেওয়া। যাই হোক, ডিউরিং আ প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট ইন ঢাকা, ঢাকায় গণতন্ত্র প্রোটেস্ট অর্থ প্রতিবাদ, প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট অর্থাৎ গণতন্ত্র রক্ষায় যে প্রতিবাদ করা হয়েছিল সেখানে এই ছবিটি তোলা হয়েছিল। শর্টলি আফটার, ঠিক এর কিছু পরে, হি ওয়াজ শট, তাকে গুলি করা হয়েছিল, অ্যান্ড কিল্ড, এবং হত্যা করা হয়েছিল বাই বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশের দ্বারা। ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়ে, গ্রাফিতি হ্যাজ রিসারফেসড, পুনরায় আলোচনায় চলে এসেছে গ্রাফিতি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাজ আ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ ডিসেন্ট, বিরোধিতার একটি শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে, অ্যাজ অর্থ হিসেবে, পাওয়ারফুল এক্সপ্রেশন শক্তিশালী বহিঃপ্রকাশ, পার্টিকুলারলি বিশেষ করে, ডিউরিং দ্য জুলাই আপরাইজিং, জুলাই আপরাইজিং অর্থ হচ্ছে জুলাই অভ্যুত্থান, স্প্রে পেইন্টেড মেসেজেস, স্প্রে পেইন্ট করা মেসেজ লাইক দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার্স, দেশ কারো বাপের নয় বা কারো বাবার নয়, ইনভোকড, এই কথাটি বলে আহ্বান জানানো হয়েছিল, দ্য লিগ্যাসি, উত্তরাধিকার, অফ পাস্ট মুভমেন্টস, অর্থাৎ অতীত আন্দোলন সমূহের যে উত্তরাধিকার তাকে আহ্বান জানানো হয়েছিল। তার মানে বাঙালিদের অনেক সংগ্রামের বা আন্দোলনের ইতিহাস রয়েছে, সেই বিষয়টি তুলে ধরেই আবার আহ্বান জানানো হয়েছে নতুন সংগ্রামের জন্য। ইকুইং, প্রতিধ্বনিত করে, দ্য আইকনিক গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই 80-র দশকের যে আন্দোলন, সেই আন্দোলনকে আবার এখানে অনেকটা কি করা হয়েছে, আবার তুলে ধরা হয়েছে, আবার রিসারফেস করা হয়েছে। লেট ডেমোক্রেসি বি ফ্রি, গণতন্ত্র মুক্তি পাক অর্থ হচ্ছে, ইংলিশে যদি লেখা হয় তাহলে লেট ডেমোক্রেসি বি ফ্রি, এই অর্থটা আসে। ফেমাসলি রিটেন, অর্থাৎ এটা একটা বিখ্যাত লেখা, অন দ্য বডি অফ প্রোটেস্টার, প্রতিবাদকারীর দেহের উপরে লেখা ছিল। নূর হোসাইন, নূর হোসেন যে প্রতিবাদকারী আমরা একটু আগে দেখেছি, সেই নূর হোসেনের বডির উপরে এটা লেখা ছিল, শরীরের উপরে লেখা ছিল। ডিউরিং দ্য এরশাদ রেজিম, এরশাদ শাসন আমলে এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ নূর হোসেন, তখন নূর হোসেনকে হত্যা করা হয়েছিল। ইজ স্ট্রোক অফ পেইন্ট ক্যারিড ফরওয়ার্ড আ হিস্ট্রি অফ ডেফিয়েন্স, পেইন্টের যে প্রত্যেকটি ধারা, রঙের প্রত্যেকটি ধারা, এটি বহন করে অবাধ্যতা, কিসের? অবাধ্যতার ইতিহাসকে বহন করে। যে সাধারণ মানুষ সে যদি কোনো অবিচারের শিকার হয় তাহলে সে অবাধ্য হয়ে যায়, এরকম একটা বিষয় প্রকাশ করে। দ্যাট হ্যাজ শেপড বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যা শেপ অর্থ গঠন করা, যা গঠন করেছে বাংলাদেশের রাজনৈতিক, পলিটিক্যাল অর্থ রাজনৈতিক, ল্যান্ডস্কেপ অর্থ ভূদৃশ্য, বাংলাদেশের রাজনৈতিক ভূদৃশ্যকে যা নির্মাণ করেছে, গঠন করেছে, রূপ দিয়েছে। ড্রয়িং কানেকশনস অর্থাৎ সংযোগ অঙ্কন করেছে, বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট স্ট্রাগলস ফর জাস্টিস, ন্যায়ের জন্য বা ন্যায় বিচারের জন্য অতীত এবং বর্তমান সংগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে, সংযোগ অঙ্কন করেছে। গ্রাফিতিস পোটেন্সি লাইস ইন ইটস সাবভার্সিভ গেরিলা নেচার, গ্রাফিতির যে কার্যকারিতা এটা নিহিত রয়েছে, লাই ইন অর্থ নিহিত থাকা, নিহিত রয়েছে বিধ্বংসী এবং গেরিলা প্রকৃতির মধ্যে, গ্রাফিতির বিধ্বংসী এবং গেরিলা প্রকৃতির মধ্যে এটি নিহিত রয়েছে। অর্থাৎ বিধ্বংসী মানে হচ্ছে এটি মানুষকে খুব আন্দোলিত করে, মানুষকে খুব অনুপ্রাণিত করে সংগ্রামের জন্য, এবং গেরিলা নেচার হচ্ছে যে এটা অঙ্কন করে বা যারা করে তাদেরকে ধরা যায় না, তারা কাজ সেরে দ্রুত সেখান থেকে সরে পড়ে। আনলাইক ওয়াল আর্ট, দেয়াল চিত্রের মতো নয়, দেয়াল শিল্পের মতো নয়, হুইচ ইজ টিপিক্যালি, এটা সাধারণত অর্গানাইজড, এটা সংগঠিত হয়, অ্যান্ড স্যাংশনড এবং অনুমোদিত হয়। কোনটা? দেয়াল আর্টের কথা বলা হয়েছে, ওয়াল আর্ট এটা
অর্গানাইজড করা হয়, সংগঠিত করা হয় এবং অনুমোদিত থাকে যে হ্যাঁ এটা করো। গ্রাফিতি থ্রাইভ অন অর্থ হচ্ছে কারো উপর ভরসা করে উন্নতি করা। থ্রাইভস অন ইমিডিয়েসি। হ্যাঁ, ইমিডিয়েসি অর্থ হচ্ছে কপটতা বা সরলতা। হ্যাঁ, গ্রাফিতি এটা কি সরলতার উপর নির্ভর করে এটা করা হয়। স্পন্টেনিটি স্বতঃস্ফূর্ততার উপর ভিত্তি করে এটাকে করা হয়। এট দ্য রিস্ক অফ পারসিকিউশন এবং নিপীড়নের রিস্ক থাকে। নিপীড়নের রিস্ক থাকে মানে হচ্ছে যদি ধরা পড়ে যায় এই কাজটি করতে গিয়ে, গ্রাফিতি করতে গিয়ে, অনেক সময় দেখা যায় তাকে হয়তো নির্যাতন করা হতে পারে ধরে নিয়ে, বা তার শাস্তি হয়ে যেতে পারে। হোয়ার ওয়াল আর্ট মে টেক টাইম, যেখানে দেয়াল শিল্প সময় নিতে পারে, অ্যান্ড কেয়ার এবং অনেক যত্ন নিতে পারে, গ্রাফিতি ইজ অফেন কুইক। সেখানে কি হয়, গ্রাফিতি হচ্ছে প্রায়ই খুব দ্রুত করা হয়। রিকোয়ারিং স্পিড, এর প্রয়োজনীয় গতি, অ্যান্ড অ্যানোনিমিটি অর্থাৎ নামহীনতা এখানে কাজ করে। নামহীনতা মানে হচ্ছে সেই আগে আমরা যেটা বলেছি যে এখানে এখানে নাম প্রকাশ করা হয় না এবং গোপনে কাজটি করা হয়, যেটা বেনামে কাজটি করা হয়, বা আমরা বলতে পারি ছদ্মবেশে কাজটি করা হয়। ডিউ টু দ্য থ্রেট অফ ডিটেকশন, শনাক্তকরণের একটি ভয় এখানে থেকে যায়, শনাক্তকরণের একটি ভয়। ইটস পারপাস ইজ টু চ্যালেঞ্জ পাওয়ার, এর উদ্দেশ্য হচ্ছে যারা ক্ষমতা থাকে তাদেরকে চ্যালেঞ্জ করা। কাউন্টার সার্ভেইল্যান্স অর্থাৎ বিপরীত নজরদারি। অ্যান্ড এনস্ক্রাইব মেসেজেস, খোদাই করে কোনো মেসেজ রাখা। দ্যাট আর আদারওয়াইজ সেন্সর্ড অর সাপ্রেসড, যা অন্যথা সেটা কি হতে পারে, যে মেসেজগুলো সেটা সেন্সর হতে পারে, যেটা দেখে ওটা নিয়ে তারা চিন্তা করতে পারে এবং সেটা যদি কোনো না কোনোভাবে সেটাকে চাপা দেওয়া যেতে পারে। সাপ্রেসড অর্থাৎ দমন করা, এটা যদি ধরা পড়ে যায় তাহলে দমন করা, এরকম একটা বিষয় এর সাথে জড়িত থাকে। বিশেষ করে এই মেসেজটি, গ্রাফিতির মেসেজটি তারা দেখলে, ক্ষমতায় যারা থাকে তারা দেখলে এটা তারা বিবেচনায় নেয়। হ্যাঁ, হয়তো তারা প্রকম্পিত হয়, ভীত হয়, এরকম একটা বিষয় তাদের মধ্যে কাজ করে। এরপরে কি আছে, দ্য জুলাই আপরাইজিং ব্রট নিউ ডাইমেনশনস। জুলাই অভ্যুত্থান, আপরাইজিং অর্থ অভ্যুত্থান, ব্রট নিয়ে এসেছিল নিউ ডাইমেনশনস নতুন ব্যাপ্তি, টু দিস মিডিয়াম অফ ডিসেন্ট, বিরোধিতার এই মাধ্যমে নিয়ে এসেছিল নতুন ব্যাপ্তি। স্প্রে পেইন্টেড স্লোগানস ডিফাইড ইরেজিওর অর্থাৎ স্প্রে পেইন্ট করা যে স্লোগান, এটা স্পর্ধা দেখিয়েছিল ঘষে তুলে ফেলার। এমবডিং কালেকটিভ রেজ অর্থাৎ যে মানুষের সমষ্টিগত একটু একটু করে জমে ওঠা যে ক্রোধ, এই ক্রোধকে মূর্ত করে তুলেছিল, অর্থাৎ বাস্তবে রূপ দিয়েছিল, প্রকাশ করেছিল। অ্যান্ড রিভলিউশনারি সলিডারিটি এবং বৈপ্লবিক সংহতি, রিভলিউশনারি অর্থ বৈপ্লবিক, সলিডারিটি সংহতি, বৈপ্লবিক সংহতিকে এটা প্রকাশ করেছিল, এটা প্রকাশ করার স্পর্ধা দেখিয়েছিল। ডিমান্ডস লাইক এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি, তাদের ডিমান্ড ছিল এরকম যে এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি। সারফেসড অ্যাজ ক্রাইস ফর জাস্টিস, এবং সেটা প্রকাশ করা হয়েছিল, লেখা হয়েছিল কি, ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য চিৎকার। ইকুইং দ্য ফ্রেঞ্চ ফিলোসফার জ্যাক্স দেরিদাস অ্যাসারশন, এই ফিলোসফারের, এই দার্শনিকের, ফিলোসফার অর্থ দার্শনিক, দার্শনিকের একটি বিবৃতি এটা ইকো করেছিল, অর্থাৎ এটা প্রতিধ্বনিত হয়েছিল, দ্যাট যে হোয়াট ক্যান নট বি সেইড, কি বলা যায় না, মানে যা বলা যায় না, মাস্ট নট বি সাইলেন্সড, সেটা নীরব থাকে না, অবশ্যই সেটা নীরব থাকবে না, বাট রিটেন, এটা কিন্তু লেখা হয়ে যাবে। অর্থাৎ যেটা বলা যায় না সেটা নীরব থাকবে না, সেটা কিন্তু লেখা হয়ে যাবে। পরের পারায় কি আছে দেখো, এ স্ট্রং সেন্স অফ ইনক্লুসিভিটি অর্থাৎ
সামগ্রিকতার একটি শক্তিশালী ধারণা, হ্যাঁ, ওয়াজ অলসো রিফ্লেক্টেড, এটা প্রতিবিম্বিত হয়েছিল ইন দ্য ওয়াল আর্ট, অর্থাৎ দেয়াল চিত্রে এটা প্রতিবিম্বিত হয়েছিল, তুলে ধরা হয়েছিল, অ্যান্ড গ্রাফিতি, এবং গ্রাফিতির মাধ্যমে, ডিউরিং অ্যান্ড আফটার দ্য জুলাই আপরাইজিং, এই জুলাই অভ্যুত্থানের সময় এবং এর পরে, হুইচ হাইলাইটেড দ্য কেস অব দ্য মার্জিনালাইজড অ্যান্ড মাইনরিটাইজড, হ্যাঁ, মানে কোণঠাসা এবং সংখ্যালঘু মানুষের বিষয়টি এটা হাইলাইট করেছিল, তুলে ধরেছিল, ইন মাল্টিপল ইনস্ট্যান্সেস, বহু দৃষ্টান্ত উপস্থাপন করে বা বহু দৃষ্টান্ত দেখিয়ে এই কাজটি করা হয়েছিল। অর্থাৎ যে সকল মানুষ কোণঠাসা হয়ে পড়েছিল এবং যে সকল মানুষ সংখ্যালঘু, সংখ্যায় কম, এদের বিষয়টি, এদের যে কষ্টের জায়গাটি, এই বিষয়গুলো, তাদের কষ্টগুলোকে উপস্থাপন করা হয়েছিল। নিউমেরাস গ্রাফিতি, অসংখ্য গ্রাফিতি, অ্যান্ড ওয়াল আর্ট পিসেস, এবং ওয়াল আর্ট পিসেস, নট অনলি কল্ড ফর জাস্টিস, এগুলো কেবলমাত্র ন্যায় বিচারকেই আহ্বান জানিয়েছিল এমন নয়, বাট অলসো ক্যারিড আ ব্রডার মেসেজ অফ লিবারেশন, এটা স্বাধীনতার একটা বড় একটা তথ্য, অর্থাৎ মেসেজ, বার্তা বহন করে নিয়ে এসেছিল। নট আ ল্যান্ড অফ ওয়ান নেশন, এক জাতির দেশ নয়, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ মেনি কমিউনিটিস, বাংলাদেশ অনেক সম্প্রদায়ের দেশ। সিম্বলাইজিং দ্য ইন্টারকানেক্টেড স্ট্রাগলস, পরস্পর সম্পর্কযুক্ত সংগ্রামকে প্রতিকায়িত করছে, অফ অল কমিউনিটিস, সকল সম্প্রদায়ের পরস্পর সংগ্রামকে প্রতিকায়িত করছে। ইট আন্ডারস্কোরড দ্য মেসেজ, যেমন এটা যে মেসেজকে প্রতিফলিত করেছে বা যে মেসেজকে প্রকাশ করেছে, আওয়ার কালেকটিভ লিবারেশন ইন্টারউইন্ড, এর সাথে জড়িয়ে আছে আমাদের কালেকটিভ লিবারেশন, মানে আমাদের সমষ্টিগত স্বাধীনতা এর সাথে জড়িয়ে আছে। উইথ দ্য ফাইট ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য সংগ্রাম তার সাথে জড়িয়ে আছে। ইউনিটিং পিপল অ্যাক্রস রিজিয়ন্স, বিভিন্ন অঞ্চলে মানুষদেরকে একত্রিত করার সাথে জড়িয়ে আছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস, এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ, অর্থাৎ বিভিন্ন ধাপের যে মানুষ রয়েছে সমাজে, তাদের ন্যায় বিচার পাওয়ার যুদ্ধের সাথে জড়িয়ে আছে। দ্য ট্রু পাওয়ার অফ গ্রাফিতি, গ্রাফিতির প্রকৃত শক্তি, লাইস ইন ইটস রেসিলিয়েন্স বা রেসাইলিয়েন্স, এর সহনশীলতার মধ্যে নিহিত রয়েছে এই গ্রাফিতির প্রকৃত বা সত্য শক্তি। ইট পারসিস্ট অ্যাজ আ মিডিয়াম, এটা একটা মাধ্যম হিসেবে স্থায়ীভাবে থেকে যায়, ফর রিভলিউশনারি মেমোরি, অর্থাৎ বৈপ্লবিক স্মৃতির একটি মাধ্যম হিসেবে থেকে যায় এই গ্রাফিতি। অ্যান্ড কালেকটিভ কনসাসনেস, এবং সমষ্টিগত সচেতনতা এর মাধ্যম হিসেবে এই গ্রাফিতি থেকে যায়, অর্থাৎ মানুষ এই গ্রাফিতিকে মনে রাখে তাদের সমষ্টিগত সচেতনতাকে বৃদ্ধির জন্য, এবং রিভলিউশনারি মেমোরি, অর্থাৎ বিপ্লব প্রয়োজন হলে তখন এটাকে আবার তারা কাজে লাগায়। ইট স্পিক্স ফর দোজ, এটা তাদের জন্য কথা বলে, ফর দোজ সাইলেন্সড, সেই নিরুত্তর মানুষের জন্য, যারা নীরব হয়ে গেছে তাদের জন্য কথা বলে। এনশিওরস, নিশ্চিত করে, দ্য স্ট্রাগলস অব দ্য মার্জিনালাইজড এন্ডিওর, সেই কোণঠাসা যে সকল মানুষ টিকে আছে তাদের সংগ্রামকে নিশ্চিত করে। অ্যান্ড অ্যাজ বাংসিস ওয়ার্ডস, এবং যেমনটি বাংসির যে ওয়ার্ড ছিল, সেই স্ট্রিট আর্টিস্ট যেটা আমরা শুরুতে দেখেছি, তার ওয়ার্ডগুলো যেমনটি করে সাজেস্ট করে, যে যেভাবে পরামর্শ দেয়, সেগুলো হচ্ছে কি, কমফোর্টস দ্য ডিস্টার্বড হোয়াইল ডিস্টার্বিং দ্য কমফোর্টেবল, অর্থাৎ এই গ্রাফিতি কি করে, এটা ডিস্টার্ব, যারা বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত, যাদের সাথে অবিচার করা হয়েছে, তাদেরকে স্বস্তি প্রদান করে, যখন একই সাথে যারা আয়েশি রয়েছে, আরামের জীবনযাপন করে, সাধারণ মানুষের দিকে যাদের লক্ষ্য নেই, তাদেরকে কিছুটা ব্যাঘাত ঘটায়, তাদের কিছুটা সমস্যা করে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই প্যাসেজটি তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। আমি আগেই বলেছিলাম যে এটি হচ্ছে
তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন একটি প্যাসেজ। তো এই প্যাসেজটি তোমরা মনোযোগ সহকারে অধ্যয়ন করবে, এর ওয়ার্ডগুলো অবশ্যই মেমোরিতে রাখবে, আর প্যাসেজটি বারবার পড়ে অধ্যয়ন করে তোমরা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি দীর্ঘ হয়ে গেছে, আমি সম্পূর্ণ অধ্যায়টিকে একটি ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। তো ধৈর্য ধরে ভিডিওটি তোমাদেরকে দেখার জন্য বলছি, দেখার জন্য অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলের সুস্থতা কামনা করছি এবং সকলের লেখাপড়া খুব ভালো হোক, তোমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হোক, সেই কামনা করে শেষ করছি। খুদা হাফেজ।